শয়ে শয়ে লাশ, মা মারা যাচ্ছে, বাচ্চা মারা যাচ্ছে, আমরা খালি হাতে, আমাদের গায়ে কিছু নেই। তারা স্যুট পরা, তারা বুটস পরা, তারা শিল্ড নেয়া, তারা এখানে দাঁড়ায় আছে, তামাশা দেখতেছে। কোটা আন্দোলন, সেই আন্দোলনে আপনার কিছু ভিডিও ক্লিপসও ভাইরাল হয়েছে। মাদ্রাসার ছাত্ররা একটা দেয়ালে অ্যারাবিক ক্যালিগ্রাফি করছে, ওরা আইসা এখানে ওই ক্যালিগ্রাফির উপরে আবার কেন তাদের গ্রাফিটি করা দরকার ছিল? বৈষম্য দূর করতে হবে আমাদের মধ্যে থেকে। বৈষম্য শুধু আন্দোলন করে একটা সরকার পতন ঘটালে হবে? দর্শক, সময় টেলিভিশনে আজকে আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন কন্টেন্ট ক্রিয়েটর ফায়েদ আবরার মজুমদার। সম্প্রতি কোটা আন্দোলনকে কেন্দ্র করে বলতে গেলে দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে বাংলাদেশ। এই আন্দোলনে ওতপ্রোতভাবে যারা জড়িত ছিলেন, যারা অংশগ্রহণ করেছিলেন এবং আলোচিত হয়েছেন, তাদের মধ্যে একজন হচ্ছেন এই ফায়েদ। আজকে তার সঙ্গে আড্ডা দেব, কথা বলবো, তার অভিজ্ঞতাগুলো জানবো। সঙ্গে থাকুন। ফায়েদ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আল্লাহ ভালো রাখছে। অনেকটুকু কঠিন সময় পার করে আমরা সবাই এখন আছি স্বাধীন বাংলাদেশ, বাংলাদেশ 2.0। ভালোই লাগছে। শুরুতেই যে বিষয়টা আনতে চাই, যে আন্দোলন হয়েছে, কোটা আন্দোলন, আসলে সেই আন্দোলনে আপনার কিছু ভিডিও ক্লিপসও ভাইরাল হয়েছে। আমি সেগুলো নিয়ে কথা বলবো, দর্শকদেরকে দেখাবো। কিন্তু আসলে এই আন্দোলনে আপনার অংশগ্রহণ কেমন ছিল, আমি আপনার মুখ থেকেই জানতে চাই আগে। আন্দোলনে আমার অংশগ্রহণের বিষয়টা একটু মিস ইন্টারপ্রিটেড বললেই চলে। বিষয়টা হচ্ছে, আমি যতদিন এটা আমার যে ভিডিও ক্লিপসগুলো, এগুলো হচ্ছে 16 জুলাই জিনিসটা ঘটে। আর এর আগ পর্যন্ত কিন্তু আমি আসলে আন্দোলনের ব্যাপারে অবগতই ছিলাম না। কারণ আমি হচ্ছে একজন সাধারণ চাকরিজীবী মানুষ। আমি ডেইলি বেসিসে আমার চাকরি লাইফ চলতেছে, আমার সব কিছুই চলতেছে। আমি জানতাম না যে কোটা নিয়ে আন্দোলনটা হচ্ছে। কেন, আপনি কি টেলিভিশন চ্যানেলে খবর দেখেন? আমি খুব কম সোশ্যাল মিডিয়াতে, আমি কন্টেন্ট ক্রিয়েটার হওয়া সত্ত্বেও আমার কথা এটা মানাবে না হয়তো, বাট আমার সোশ্যাল মিডিয়া ইউসেজ, টিভি ইউসেজ খুবই কম, খুবই লিমিটেড। আমি অতটা নিউজ নিয়েও খেয়াল রাখি না। আমি অলওয়েজ কাজেই ব্যস্ত থাকতে পছন্দ করি। তো 16 তারিখের ঘটনা যেটা, সেটা হচ্ছে আমি আমার কলিগদের সাথে মুরাদপুরের এরিয়াতে যাই, চট্টগ্রাম মুরাদপুর এরিয়াতে যাই। আমি শুনেছিলাম যে আন্দোলন হচ্ছে, ওখানে ছাত্ররা আছে, ওখানে অনেক পক্ষরাই আছে, পুলিশ বাহিনী বলেন, অনেক পক্ষ ছিল। আমি জাস্ট পরিস্থিতি দেখার জন্য গেছিলাম। তো পরিস্থিতি দেখার জন্য গেছিলাম। এখন আমার যে অ্যাক্টিভ ইনভলভমেন্ট হবে আন্দোলনে, এটা আমার কখনো ওইভাবে প্ল্যান করা ছিল না যে আমি অ্যাক্টিভলি ইনভলভ হব। এটার কারণে অনেকেই আমাকে এখন অনেক হেট করতে পারে, বাট আমি মিথ্যা হিরোইজম নিতে আমি রাজি না। আমি সত্যি কথাটাই বলবো। ওই পরিস্থিতিতে গিয়ে যখন দেখি যে দেখতেছি খুবই থমথমে অবস্থা, কারণ কিছুক্ষণ আগ পর্যন্ত পুরো শহর স্বাভাবিক চলাফেরা করতেছে, সবাই কার্যক্রম চালায় যাচ্ছে, তখন একদম থমথমে অবস্থা। এদিক থেকে একদল এদিক থেকে মার্চ করে যাচ্ছে, মিছিল করে যাচ্ছে, তাদের হাতেও লাঠিসোঁটা। মুরাদপুর মোড়েও একদল, খুবই বড় একদল দাঁড়ায় আছে, এদের হাতেও লাঠিসোঁটা। ওদিক দিয়ে পুলিশের 2 প্ল্যাটুন মিনিমাম হবে, তারাও একদম ফুললি গার্ডেড, তাদের সব কিছু ছিল, আর্মার ছিল, সব কিছু ছিল। তো আমি তখনও ইনভলভ না। তারপরে শুরু হয় মারামারি যখন শুরু হয়, মারামারি শুরু হওয়ার পরে ঠাস ঠাস করে ককটেল ফোটানো শুরু হয়ে যায়। যেখানে আমার মতো, আমি ওইখানে সাধারণ জনগণের মতো পাশে দাঁড়াইছিলাম, আমার মতো আরও অনেকেই পাশে দাঁড়ানো, কিন্তু নির্বিচার ওইখানে ফুটতেছে, মারতেছে। এটা ছাত্রদের সাথে কার লাগছে আই ডোন্ট কেয়ার, কিন্তু সাধারণ জনগণ যখন ওইখানে দাঁড়ানো, ওরা যখন পলাচ্ছে, পলায়ে তারা কার কাছে যাবে? আমরা তো প্রশাসনের কাছে যাব, প্রশাসন আমাদেরকে হেল্প করবে। আমরা তো কোনো আন্দোলনের রিলেটেড না। তো আমরা ছুটে গেলাম, পুলিশের পাশে দিয়ে ছুটে গেলাম। পুলিশ সুন্দর মতো সরে যাচ্ছে আমাদের থেকে, পুলিশ আমাদেরকে বাঁচানোর জন্য, আমরা যে সাধারণ জনগণ, আমাদেরকে বাঁচানোর জন্য তারা ফুললি আর্মার্ড। আমরা খালি হাতে, আমাদের গায়ে কিছু নেই। তারা স্যুট পরা, তারা বুটস পরা, তারা শিল্ড নেয়া, তারা এখানে দাঁড়ায় আছে, তামাশা দেখতেছে। দ্যাটস ওয়েন আমার মাথা চটে গেছে। এমন না যে আমি এখানে প্ল্যান করে গেছিলাম, এমন না যে আমি এখানে আন্দোলনের জন্যই গেছিলাম। আমার দরকার নাই মিথ্যে হিরোইজম। আমার মেজাজ চটে গেছে যে পুলিশ বাঁচাতে আসে নাই কেন? ও প্রশাসনের দায়িত্ব কোন অধিকারে পাইছে? তাহলে এখানে মারামারি হচ্ছিল কাদের? পুলিশ তো দাঁড়িয়ে আছে, বলে যে মারামারি হচ্ছিল কাদের, এটা আমি নাই বলি, আমি সাধারণ জনগণের পার্সপেক্টিভ বলি। কারণ আমি তো বললাম আমি অ্যাক্টিভ কোটা নিয়ে এখানে যাই নাই। আমি ডেইলি বেসিসে যেমন চলাফেরা করি, ওই দিন ওইভাবেই গেছি। তা আমি সাধারণ জনগণের পার্সপেক্টিভ দেই। তো পুলিশ ওখানে দাঁড়ানো, তারা আচ্ছা ঠিক আছে, তারা মারামারি যারা করতেছে তাদেরকে বাঁচাইলো না। তো পাশে দিয়ে যারা দাঁড়ায় আছে, পাশে দিয়ে যারা চলাফেরা করতেছে, তারা কি দোষ করছিল? আমি কি দোষ করছিলাম? ইট পাটকেল যখন আমার গায়ে মারতেছিল, তারা কেন আমাকে বাঁচায় নাই?
আপনি ভিডিও ক্লিপটা যদি দেখেন, আমার পুরো বাংলাদেশে আমার ভিডিও ক্লিপটা দেখছি, আমি এখানে একটা কথা ক্লিয়ার বলছি, আমি তো কোনো দল করি না, আমি তো কোটার জন্য আসি নাই, আমি তো আমার চাকরির দিকে যাচ্ছিলাম, তা আমার কেন এগুলো সহ্য করতে হবে? ওই দিন আমি এটা বলার পরে আরেকটা ক্লিপ আছে যেটা আপনি হয়তো দেখবেন, ওইখানে আমি আমার হাতে রক্ত দেখায় বলতেছিলাম যে এটা আজকে আমার সাথে হয়েছে, এটা আপনাদের সাথে হবে। ঠিক এর পরের দিনই কিন্তু নির্বিচারে গুলাগুলি শুরু হয়েছে, মা মেয়ে মারা গেছে, ছাদে একটা ছেলে খেলতেছিল মারা গেছে। সাধারণ জনগণ ওইখানে ইনভলভ হবে, এরা কেউ বাঁচাইতে যায় নাই, এটা পরে দিয়ে যে আরো এক্সট্রিম পর্যায়ে যাবে, এটা আমি ওই দিনই ক্ষোভ প্রকাশ করে গেছিলাম, দ্যাট ইন এ ভেরি আর্লি স্টেজ। এই কারণে আমার ওই দিনের ক্ষোভটা। এবং আমি একটু এই একটা ক্লিপস নিয়ে আপনাকে দেখাতে চাই, যে ভিডিও ক্লিপসটা আসলে ভাইরাল, এটা তো আপনার ভিডিও। হ্যাঁ, এটা আমার ভিডিও, জি। এইখানে কিন্তু অনেক কথা শুনতে পাচ্ছি যে আমি কেউ না, আমি কোটা নিয়ে আন্দোলন করতে আসিনি, আমি কেন রক্তাক্ত হলাম। আবার আমি এখানে দেখতে পাচ্ছি যে কিছু ক্যাপশনের ভিডিও কিন্তু অনেক ভাইরাল হয়ে গিয়েছিল এবং ভিডিওটা অনেক বড়, অনেক জায়গাতে হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে একটা লেখা আছে যে আপনি একটা টেলিভিশন চ্যানেলের সাংবাদিক। হ্যাঁ, এবং হ্যাঁ, এখানে এই বিষয়টা কি তাহলে? মিস ইন্টারপ্রিটেশন। এখানে আমার সাথে যমুনা টিভির আসলে কোনো সম্পর্ক নাই। ফার্স্ট কথা, আমি হচ্ছি, যারা আমাকে জানে বা যারা আমার কন্টেন্টস ফলো করে তারা জানে আমি একজন সাধারণ ইংলিশ টিচার। আই এম জাস্ট অ্যান ইংলিশ টিচার, আর কিছু না। তো আমার ওই পার্সপেক্টিভে যেই আমার ওইখানে পরিস্থিতি, কিন্তু আমি যখন এই ভিডিওটা যখন রেকর্ড হয়, এই ভিডিওর পরেই কিন্তু লাঠি ছোটা ইট পাটকেল মারামারি শুরু হয়ে যায়। আচ্ছা, এই ভিডিওটা করলো কে? আমার সামনে অনেক মানুষ ছিল, এখন কে করছে না করছে আই ডোন্ট নো। আমি তখন ওইসবে ফোকাস না, আমি ফোকাস হচ্ছে আমার পেছনে পুলিশ, এদিকে মানুষ মারতেছে, তোমরা বাঁচাচ্ছ না। এই কথাগুলো আপনি কাকে উদ্দেশ্য করে বলছিলেন? পুলিশকে। আমি পুলিশের চোখের সামনে দাঁড়ায় ছিলাম। আচ্ছা আচ্ছা। পুলিশের সামনে শটগান ছিল, আমি ওই দিন যদি মেরে দিত আমি আজকে নাই, ঠিক আছে? তো পুলিশের 2 প্ল্যাটুন একদম ফুললি আর্ম রেডি, তারা চাইলে কিন্তু এখানে সংঘর্ষটা থামাইতে পারতো, বা অ্যাটলিস্ট তারা জনগণকে বাঁচাইতে পারতো। আচ্ছা আচ্ছা। বাঁচায় নাই। ওই কারণেই আমার এই ক্ষোভ। এর যারা রেকর্ড করছে তারা এই জিনিসটা রেকর্ড করতে ব্যর্থ হয়েছে, যে পিছনে যে পুলিশ ছিল এটা দেখাইলে হয়তো আপনারা বুঝতেন যে আমি আসলে কোন পার্সপেক্টিভ নিয়ে কথা বলতেছিলাম। কিন্তু আপনার এই ভিডিওটাই তো বলতে গেলে আন্দোলনে একটা নতুন মাত্রা যোগ করেছিল, হিউজ পরিমাণে ভাইরাল হয়ে গিয়েছিল। আমার এই ভিডিওটা আন্দোলনে নতুন মাত্রা যোগ করছে, এটা আমি একদমই অস্বীকার করব। আচ্ছা। পিওরলি, কারণ হচ্ছে আমি কিছুই দিই নাই আন্দোলনে, আমার কোনো 0.01%ও কোনো কন্ট্রিবিউশন নাই। আমার গলার আওয়াজ যদি মানুষকে উৎসাহিত করে আন্দোলনটা জিতায় থাকে, তাহলে আমি এটা মনে করবো যে আল্লাহর রহমত। কারণ হচ্ছে আমার তো রক্ত ঝরে, আমার এই সামান্য রক্ত, এটা কি কোনো রক্ত হইলো? তাতে অনেক মানুষ তো মারাও গেছে, শয়ে শয়ে লাশ, মা মারা যাচ্ছে, বাচ্চা মারা যাচ্ছে, কারা শহীদ? তারা হচ্ছে এখানে কন্ট্রিবিউটার, আমি কি? তা এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে, এই যে ভিডিওটা ভাইরাল হলো, আসলে ভাইরাল হওয়ার পরে কি আপনার উপর কোনো চাপ আসেনি? অবশ্যই চাপ আসছে। আমি কি বলবো, প্রায় 20-22 দিন আমি ঘুমাই নাই রাতে। কেন, মানে কি হয়েছিল? কারণ হচ্ছে ওই যে ধরে নিয়ে যাওয়ার কেস পুরো দেশে চলতেছে। আর সাধারণ মানুষ একটা জিনিস ভুল করে, সেটা হচ্ছে একটা কন্টেন্ট ক্রিয়েটর হলেই যে একটা বিষয় নিয়ে কথা বলতে পারবে। আমি এই ইস্যুটা নিয়ে কথা বলতামই না যদি ওই সিচুয়েশনটা এরকম না হইতো। কারণ হচ্ছে মানুষ বুঝে না যে কন্টেন্ট ক্রিয়েটর একটা মানুষ যার চেহারা লক্ষ লক্ষ মানুষ চিনে। আমি বাসা থেকে চাকরিতে যাওয়ার সময় ডেলি কেউ না কেউ আমাকে দাঁড়ায় বলে, ভাই আপনি অমুকটা, আপনি তমুকটা। চিনে মানুষ আমাকে, আমার ফ্যামিলি রিলেটিভসদেরকে মানুষ চিনে, আমাকে মানুষ চিনে। আমরা যখন একটা পার্সপেক্টিভ নিয়ে কথা বলবো বা আমাদের একটা কিছু নিয়ে আমরা অংশগ্রহণ করে ফেলি, আর এটা যদি কারো খারাপ লেগে থাকে, আমাদেরকে টার্গেট করা, আমাদের ফ্যামিলিদেরকে টার্গেট করাটা কতটা ইজি, এটা সাধারণ জনগণ কিন্তু বুঝে না। তখন মানুষ বলে যে চুপ থাকে কেন? আমাকে এখনো মানুষ ট্রোল করে, বলে যে আমি গর্তজীবী, মানে আমি গর্ত থেকে বের হয়ে আসছি জিতার পরে, স্বাধীন হওয়ার পরে, ঠিক আছে? কিন্তু কথাটা এখানে যে ভাইয়া দেখেন, আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ আমাকে ফোন দিছে এই ঘটনার পরে, যারা দেশের বাইরে প্রত্যেকজন ফোন দিছে, আমার প্রত্যেকটা ফ্রেন্ড ফোন দিছে, আমাকে খোঁজা হচ্ছিল। কারা খুঁজছিল? আমি ওইসব ডিটেলসে যাব না, কারণ হচ্ছে অতীত চলে গেছে, যাক। কিন্তু আমার কথা হচ্ছে সাধারণ জনগণ, আমি যে এটাতে ইনভলভ হয়েছি এটা পিওরলি আমার ক্ষোভের কারণে। নেক্সট কোনো যদি আল্লাহ না করুক কিছু হয় এই দেশে, আমি যে নেক্সট বার কথা বলবো এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই, আমি নাই বলতে পারি। আমার পার্সোনাল সেফটি একটা ইস্যু আছে,
আমার ফ্যামিলির সেফটি একটা ইস্যু আছে। তাহলে আপনি যেটা বলছিলেন যে ক্ষোভের থেকে আপনি একটা পর্যায়ে গিয়ে অংশ হয়েছেন আন্দোলনের, তো পরবর্তীতে প্রথমের দিকে তো এই আন্দোলন শিক্ষার্থীদের ছিল, তাহলে কি আপনি এটা স্বীকার করছেন বা আপনাকে কাছে কি মনে হয় যে এই আন্দোলনের পরবর্তীতে সাধারণ মানুষের একদম ক্লিন ভাবে যদি বলতে হয়, আমি প্রথম 16 দিন মানে জুলাই 16 তারিখ পর্যন্ত আমি জানতামই না যে আন্দোলন চলতেছে, শিক্ষার্থীরা যে রাস্তায় আছে আমি জানতামই না। না, আমি বলছি যে তাহলে কি পরবর্তীতে আপনার মতো অনেকে ক্ষোভের থেকে যোগ দিয়েছিল? আমি যে টাইমে এগুলো বলতেছি এগুলো ক্ষোভে বলতেছি, কারণ হচ্ছে শিক্ষার্থীরাও তো জনগণ রে ভাই, তাদেরকে মারবে কেন? আমরা মাইর খাইতেছি তো খাইতেছি, তারাও মরতেছে কেন? আমি আন্দোলনের পার্ট হইছি, ঠিক আছে ফাইন, কিন্তু আমার আন্দোলনের পার্ট হওয়ার কারণ হচ্ছে মৌলিক একটা ওদিকে, সেটা হচ্ছে মানুষ বাঁচবে না কেন আন্দোলন করতে যায়? ওই দিন আমাকেও তো গুলি মেরে দিতে পারতো। আপনার হাতে ব্লাড দেখেছিলাম আমি একটা ভিডিওতে। ওটা ব্যথা পেয়েছি, এটা সামান্য ব্যথা, এটুকু ব্যথা মানুষ মরে যাওয়ার সামনে আমার এটুকু কি? আচ্ছা, এখন যেটা হচ্ছে যে আন্দোলন তো হলো, আন্দোলনের পরে তো এখন সরকার পতন হয়ে গেছে বা বৈষম্য বিরোধী যারা আছে তারা দুজন উপদেষ্টা হয়েছেন, কিন্তু আপনার কাছে কি মনে হয় যে বৈষম্য দূর হচ্ছে বা বৈষম্য আছে আর এই মুহূর্তে? বৈষম্য আমি সাধারণ একটা ইংলিশ টিচার, ঠিক আছে, আমি এত বড় স্কেলে ন্যাশনাল স্কেলে কিছু বলার আমার আমি কি আপনার সাথে সাধারণ শিক্ষক না, আপনি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, আমি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনার সঙ্গে কথা বলতে চাই। আপনার কাছে কি মনে হয় যে আগে আপনি যেভাবে ওপেনলি কন্টেন্ট বানাতে পারতেন বা পারতেন না, এখন আপনার চাপ নেই? আমার কখনোই চাপ ছিল না, ফার্স্ট কথা, কারণ আমার কন্টেন্ট কখনো এমন কিছু রিলেটেড ছিল না যেটা এরকম ক্রাইসিস মোমেন্ট বা এমন কোনো সেন্সিটিভ জিনিস যেটা আমার উপরে বা আমার ফ্যামিলির উপরে বিপদ ডেকে আনবে। কিন্তু এই যে পলিটিক্যাল প্রেক্ষাপট আমার ব্যাকগ্রাউন্ডে কোনো পলিটিক্স নেই, মানে আমার লাইফে আমি কখনো পলিটিক্সে জড়াই নাই, আমি কখনো পলিটিক্সের সাথে ছিলাম না। ওই দিন যে ঘটনা ঘটছে এটা পিওরলি ক্ষোভের উপরে ছিল, ক্ষোভের কারণে হয়েছে, কিন্তু আমি খুশি যে আমি অ্যাটলিস্ট বলতে পারছি, অ্যাটলিস্ট আমি দাঁড়ায় বলতে পারছি যে আমি কার কাছে বিচার চাবো, প্রশাসন যদি আমাদেরকে সাহায্য না। আমি যদি ভুল না জানি, ওই ভিডিওটা ভাইরাল হবার পরে তো আপনি তো থাকেন চট্টগ্রাম, আপনি চলে গিয়েছেন হচ্ছে ফেনীতে। না, আমি ফেনীতে চলে গিয়েছিলাম, এটা যে আমি পলায়ে গেছি এমনটা না, একটু আমি অন্য কাজেই গেছিলাম। আর ফেনীও বলবো না, এটা কুমিল্লার দিকে। আচ্ছা, ঠিক আছে, সো আমি মিথ্যা বলতে পছন্দ করি না, আমার একটা বিষয় আছে সেটা, আমি ফেনীর দিকে ছিলাম বললে ভুল হবে। আমি কুমিল্লা গিয়েছিলাম, আমি কিছুদিন মানে চট্টগ্রামের বাইরে ছিলাম আমি কিছুদিন, কারণ হচ্ছে আমি জানতাম যে এটা উত্তেজনামূলক অবস্থা চলে গেছে। আর এমন না যে এমন কোনো নোন ফেস নাই যে থ্রেটেন্ড হচ্ছে না, ঠিক আছে, তা আমি হওয়াটাও খুবই স্বাভাবিক, কারণ চট্টগ্রাম শহরের ভেতরে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা অনলাইনে অনেক প্রতিবাদ করছে, কয়জন রাস্তায় নামছে আমি জানি না, দুই একজন মামলাও খেয়েছে আমি যতটুকু জানি। হ্যাঁ, তো এই যে এখানে আমাদের চট্টগ্রামে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরদের সংখ্যা এমনিই কম, তার উপরে আমার মতে এরকম একটা পার্সপেক্টিভে পড়ে যাওয়া এটা তো আরো দুর্ভাগ্যজনক, কারণ আমাদেরকে খুঁজে বের করা তো কোনো ব্যাপারই না, সাধারণ জনগণদেরকে খুঁজে বের করতে হলেও সময় লাগে, আমাদেরকে খুঁজতে সময় লাগে না। আচ্ছা, আপনিও তো এই জেনারেশনের, এই যে একটা ব্যাপার ছিল না যে জেনারেশনকে নিয়ে প্রশ্ন ছিল যে এই জেনারেশন কিছু পারে না, সারাদিন মোবাইল টিপে, ফোন টিপে, হ্যাঁ পাবজি খেলে, গেমস খেলে, পড়ালেখার ধারে কাছে থাকে না, এদিকে দিয়ে কিছু হবে না, কিন্তু এরাই তো কিছু করে দেখিয়ে দিল। রিসেন্টলি আমি একটা মিম দেখতেছিলাম ফেসবুকে, মিমটা হচ্ছে একজন জেন জি সাথে একজন ইন্সপায়ার করতে আসছে, বলতেছে এই চল সরকার পতন করাবো, ওকে চল, এই চল সংস্কার করবো দেশ, চল, এই চল ট্রাফিক মেনটেন করবো, চল, মানে জেনজি সবকিছুতে হ্যাঁ বলতেছে, সবকিছুতে হ্যাঁ বলতেছে, কিন্তু তারা আবার এসে বলতেছে এই চল পরীক্ষা দিতে যাবো, তখন তার মাথায় হাত, আয় হ্যাঁ হতাশ। মানে মিমটা খুবই রিলেটেবল ছিল, ঠিক আছে, কারণ হচ্ছে জেনজি ইজ অ্যান অ্যামেজিং জেনারেশন, তাদের অনেক ঘাটতি আছে, এমন কোনো জেনারেশন নাই যাদের ঘাটতি না, আমিও জেনজি পড়ি, কিন্তু আমার অনেক ঘাটতি আছে, আমি তাদের মতো এত সাহসিকতা নিয়ে রাস্তায় নামি নাই, আমি যেটুকু রাস্তায় নামতে পারছিলাম আমি ওটুকুই ছিল আমার সাহস, তারা গুলি খাইছে, তারা মাইর খাইছে, তো কথা হচ্ছে ওদের পটেনশিয়াল কিন্তু অনেক হাই, ইটস জাস্ট দ্যাট ওদের পটেনশিয়াল ইউজ করার জন্য ওদের সিনিয়র্স কই, ওরা তো ইয়াং এখন, ওদের পটেনশিয়াল আছে, কিন্তু এটা তো আমাদের বের করে আনতে হবে, আমাদেরকে তো আমাদের প্রিভিয়াস যারা ছিল তারা ইন্সপায়ার করছে, আমার বড় ভাইরা আমাদেরকে ইন্সপায়ার করছে তুই এটা ভালো পারিস, তুই এটা চেস কর, আমি করছি, আমি এখন এই পর্যায়ে আছি,
তাদেরকে তো তাদের পোটেনশিয়াল টেনে এনে তারপরে ইন্সপায়ার করতে হবে। আপনি কয়দিন তাদেরকে এই মোবাইলের ভেতরে বসে আছে ভাই, এক সময় যখন মোবাইল ছিল না তখন মানুষ নিউজ পেপার নিয়ে দেয়ালের সাথে হেলান দিয়ে ঘন্টা পর ঘন্টা নিউজ পেপার পড়তো। দ্যাটস হোয়াটস হ্যাপেনিং, জাস্ট ডিজিটালাইজ হয়ে গেছে জিনিসটা। সো মাই পার্সপেক্টিভ ইজ দ্যাট কোনো জেনারেশন যে একদম অধপতিত এমনও বলা যায় না, আবার কোনো জেনারেশন যে একদম সুপার ছিল, একদম পারফেক্ট ছিল এমনও না। সবারই ল্যাকিংস থাকবে, বাট পাওয়ারটা বের করে আনার সামর্থ্যটা থাকা লাগবে, আর এটা যারা সিনিয়র্স তাদের। আচ্ছা, ওই যে যেহেতু ভিডিওটা ভাইরাল হয়েছিল, আমি একটু ক্লিয়ার হয়নি, তার মানে হচ্ছে যে ওই ভিডিওটাতে লেখা ছিল যে আপনি একটা মানে অমুক টেলিভিশনের সাংবাদিক, রেসপেক্ট, মানে হচ্ছে ওই অমুক চ্যানেল বা ওই সাংবাদিকতা পেশার সঙ্গে আসলে আপনার কোনো সম্পর্ক নেই। আমার আসলেই কোনো সম্পর্ক নাই। ওটা ছিল হচ্ছে আমার ফ্রেন্ড যাদের সাথে আমি ওই সময় মুড আপ হয়েছিলাম, তারা চিটাগংয়ের একটা লোকাল নিউজ চ্যানেল CNTV নামক, ওরা ছিল ওইখানের সাংবাদিক, তাদের বয়া ছিল হাতে যেটাতে কথা বলা হয়। তো আমার উপরে ইট পাটকেল মারা হচ্ছিল। এখন কে মারতেছে না মারতেছে এটা তো আর বুঝার উপায় নেই, কারণ ওইখানে প্রায় 1000-এর উপরে ক্রাউড। এখন ইট পাটকেল থেকে শুধুমাত্র তারাই সেফ ছিল যারা সাংবাদিক ছিল ওই পয়েন্ট পর্যন্ত, পরে তো সাংবাদিকদেরকেও মারা শুরু করছে, ঠিক আছে। তো আমি বয়াটা নিছিলাম সো দ্যাট আমাকে মানুষ আর না মারে, বিকজ আই ওয়াজন্ট রিলেটেড ইন দ্যাট ক্রাউড। এটা ডিফারেন্সিয়েট করার জন্য যে আমি ওই ক্রাউডের না। মারতেছে কিন্তু তখন বেধড়ক, পাশে দিয়ে যারা তারা আছে তাদেরকেও মারতেছে, আমিও মার খাচ্ছি। তো ওই পার্সপেক্টিভ থেকে বাঁচার জন্য। আর ওটা ছিল হচ্ছে চিটাগংয়ের একটা নিউজ চ্যানেল CNTV নামক, ওই চ্যানেলের ইয়াটা ছিল আর কি। হ্যাঁ, বইটা ছিল। আপনি বাঁচার জন্য মূলত ওইটা ব্যবহার করেছিলেন, পরবর্তীতে গুজব বা যাই হোক আপনাকে অন্য একটি টেলিভিশন চ্যানেলের ভিডিও বলে প্রচার করে স্টাবলিশ করে দিয়েছে। হ্যাঁ সেটাই। কিন্তু আমি আবারও একটা জিনিস একটা ওয়ান স্টেটমেন্টে ক্লিয়ার করি, কারণ অনেক কথাই এতক্ষণ বললাম। সেটা হচ্ছে ঠিকই আমি কোটা আন্দোলনের সাথে জড়িত ছিলাম না, বাট ওই সিচুয়েশনের পরে আমি নিজেকে রিগ্রেট করি নাই। ওই সিচুয়েশনে আমি যে প্রতিবাদ করার জন্য আওয়াজটা তুলছি আমার স্টুডেন্টসদের জন্য যারা ওইখানে মাইর খাচ্ছিল বা ককটেল ফুটানো হচ্ছিল তাদের উপরে, জনগণের উপরে, আমি রিগ্রেট করি না। দেরিতে হলেও আমি আওয়াজটা তুলছি, আমি এটা নিয়ে প্রাউড ফিল করি যে আমি অ্যাটলিস্ট করতে পারছি, তাও রাস্তায় নেমে। তো আচ্ছা, এই যে এত আন্দোলন হতে পরে 16 তারিখের পরে যেহেতু আপনি কোনো না কোনোভাবে ইনভলভ হলেন, অনেক মানুষ মারা গেছে, অনেক ভিডিওই তো পরবর্তীতে নেট আসার পরে ভাইরাল হয়েছে, ওগুলো দেখে কি আপনার কাছে কি মনে হয়েছে, বা কোন ভিডিওগুলো আসলে আপনাকে খুব আঘাত দিয়েছে? যেমন ধরেন এখন আমি যদি বলি ভিডিওস, আমরা আবু সাইদ ভাইকে দেখছি, ওনাকে গুলি করা হলো। মুগ্ধ ভাইকে দেখলাম, উনি পানি দিচ্ছিলেন, ওনাকে গুলি করা হলো। কিন্তু আমি শুধু ওনাদের দুইজনের নামটাই নিতে পারতেছি, কারণ ওনাদের দুইজনকেই আমরা ফোকাস করতে পারছি। এখন আপনি যদি চিন্তা করে দেখেন, আমরা একটা জিনিস বৈষম্যর যে বিষয়টা, সেটা একটা মজার বিষয় হচ্ছে যে আমরা কিন্তু আসলে বৈষম্য কখনো ছাড়াইতে পারি না নিজেদের মধ্যে। একটা জিনিস খেয়াল করবেন, আমি এখন একটা নিউজ চ্যানেলের মধ্যে বসে এই কথাটা বলতেছি, সেটা হচ্ছে সবকিছু ঢাকা কেন্দ্রিক। এই জিনিসটা আমার কাছে খুবই খুবই মানে নিন্দনীয় মনে হয়। কারণ আপনি ঢাকা অবশ্যই ক্যাপিটাল, ঢাকা থেকেই সূত্রপাত অবশ্যই। তার মানে এই না যে বাংলাদেশের বাকি 63-64 জেলার মধ্যে বাকি 63 জেলায় কিছু হচ্ছে না। চট্টগ্রামে বিশাল অঙ্কের ছেলেমেয়েরা আহত হয়েছে, বিশাল অঙ্কের ছেলেমেয়েরা মারা গেছে, ওদের ব্যাপারে কোথায় কে নিউজ করেছে? কুমিল্লা কোথায়, চাঁদপুর কোথায়, লোহাগাড়া ওইসব সাইড কোথায়? নিউজ কেন হবে না ওদের? আবু সাইদ ভাই, মুগ্ধ ভাই, ওরা অবশ্যই আমাদের কাছে অবশ্যই স্মরণীয় হয়ে থাকা দরকার। ওরা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। কারণ আমি হচ্ছে একটা কাপুরুষ, আমি নিজে একটা কাপুরুষ মনে করি, আমি কোনো কিছুই করি না এই আন্দোলনে। কিন্তু যারা করছে তারা তো কোনো ধরনের এক্সপোজার পায় নাই। যারা অন্যান্য স্টেটে করছে, যারা অন্যান্য স্টেটে আপনার জীবন হারাইছে, তাদের ব্যাপারে কি? তাদেরকে কে গিয়ে বলবে যে না আপনার ছেলে বা আপনার মেয়ে যেটা করছে এটার জন্য আমরা আপনাদের পাশে আছি? এটা কে বলছে? কই? বৈষম্য দূর করতে হবে আমাদের মধ্যে থেকে। বৈষম্য শুধু আন্দোলন করে একটা সরকার পতন ঘটালে হবে? আচ্ছা, এই যে বলছিলেন যে নিজেদের মধ্যে বৈষম্যটা হচ্ছে প্রধান বৈষম্য, তা আপনার চোখে শুধু আন্দোলন কেন্দ্রিক না, আমি যদি বলি যে আর কি কি বৈষম্য আরো চোখে পড়ছে আপনার কাছে? খুবই সিম্পল একটা কথা বলি, দেখেন আমরা অবশ্যই, আমি এটা বলবো না যে জেনজির কোনো অবদান নাই। জেনজি এই আন্দোলনের সবথেকে বড় ভূমিকা রাখে, কিন্তু
এই আপনার আপনার একটা জিনিস যে দেখতে হবে, আপনি নোটিস করবেন যে আফটার ইউ হ্যাভ গিভেন দ্য এক্সাম রেজাল্টসে আপনি নোটিস করবেন যে আসলে কি জিনিসটা ভালোভাবে আগাচ্ছে। যেমন ধরেন এই ঠিক আছে ফাইন, আমরা পারলাম, আমরা যেটা এইম করছি আমরা পারছি, এক দফা দাবি ছিল, ডান। এরপরে কি শুরু হয়েছে? সংস্কার না, সবকিছু পুরা দেশে সংস্কার। তো মাদ্রাসার ছাত্ররাও তো ছিল না? তো মাদ্রাসার ছাত্ররা একটা দেয়ালে অ্যারাবিক ক্যালিগ্রাফি করছে, যেটাতে জেনজির অন্য কেউ আইসা কোনো গ্রাফিটি ট্যাফিটি করে নাই। তো ওরা ওই ক্যালিগ্রাফিটা করলে ওদের কি জেনজির কি প্রবলেম ছিল? ওরা আইসা এখানে ওই ক্যালিগ্রাফির উপরে আবার কেন তাদের গ্রাফিটি করা দরকার ছিল? এটা কি মুসলিম দেশ না? মেজরিটি মুসলিম না? আমার কলিগ হিন্দু, আমার নিজের কলিগ আছে হিন্দু, আমার নিজের কলিগ আছে বুদ্ধিস্ট, আমরা একসাথে ডেলি 8 ঘন্টা 9 ঘন্টা সময় কাটাই, আমরা একসাথে খুব এনজয় করি। ওই দিন আন্দোলনের সময় একজন হিন্দু আমার সাথে ছিল আমার কলিগদের মধ্যে। কথা হচ্ছে বৈষম্য রিলিজিয়ান না, বৈষম্য মানুষ না, বৈষম্য কোনো জাত না, বৈষম্য আমাদের ভেতরে ঢুকে বসে আছে। এটা কিন্তু আমরা রিয়েলাইজ করি না। এই যে আমি একটা কথা বললাম যে সবকিছু ঢাকা কেন্দ্রিক, কেন? কারণ বৈষম্য হচ্ছে আমরা ঢাকাতেই সব কিছু পাবো, ঢাকাতেই সব অপরচুনিটিস, ঢাকাতেই কন্টেন্ট ক্রিয়েটার বলেন, কন্টেন্ট ক্রিয়েটার আমাদেরকে কয়জন চিনে? কিন্তু ঢাকার বাইরে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা অনেক পপুলার, কিন্তু তারা এত অপরচুনিটিস পায় না যত ঢাকার কন্টেন্ট ক্রিয়েটাররা পায়। ঢাকার মতো আপনি ঢাকাকে ক্যাপিটাল ধরলেন, ফাইন, বন্দর ছাড়া ঢাকায় কি কাজ? আপনি আমাকে এটা উত্তর দেন। আমি একটা সাধারণ জনগণ হিসেবে আমি এখানে বসছি, আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার বাদ দেন। বন্দরগুলো যদি আজকে বন্ধ হয়ে যায়, ঢাকার মেজর বিশাল বিশাল শিল্পপতিদের ইনকাম বন্ধ হয়ে যাবে। তো এই ইম্পর্টেন্সটা এত বৈষম্য কেন? তাহলে এই বৈষম্য দূরীকরণের উপায় কি? তার আগে একটা প্রশ্ন আপনাকে বলে দেই, সেটা হচ্ছে যে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন যারা করলো, নেতৃস্থানীয় যারা, এদের বিরুদ্ধে কিন্তু একটা অভিযোগ এসেছে, সেটা হচ্ছে যে যখন আন্দোলন হয়েছে তখন প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি সবাই মিলেই কিন্তু আন্দোলন করেছে। যখন পাবলিক ইউনিভার্সিটি, দাঁড়ান, লেট মি কারেক্ট ইউ, প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, মাদ্রাসা সবাই মিলেই করেছে। সি আপনার কোশ্চেনেও বৈষম্য আসছে। না আমি বলতে চাচ্ছি যে সবাই মিলেই করেছে। আমি বলি দেখেন, এখানে আমরা যখন আন্দোলন জিতে যাওয়ার পর আমরা শুধু স্টুডেন্টস বলতে কাদেরকে গুনতেছি? ইউনিভার্সিটি স্টুডেন্টস, স্কুল কলেজ, মাদ্রাসা একটা সেক্টর কিন্তু অনেক বড় সেক্টর বাংলাদেশে, তারা নামছে রাস্তায়, তাদেরকে আমরা কোথাও বলি না। সাধারণ মানুষ তো নেমেছিল, সাধারণ মানুষ নেমেছে, এটাও কিন্তু সবখানেই হাইলাইট হয়, সবখানে প্রত্যেক নিউজে হাইলাইট হয়। মাদ্রাসা স্টুডেন্টসদেরকে কয়জন হাইলাইট করছে? না, এখন আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে যখন 6 জন সমন্বয়ক, তারা কিন্তু প্রত্যেকে পাবলিক ইউনিভার্সিটির, এবং যখন সমন্বয়ক আছে চিটাং শহরের, ওকে ডাকে না কেন? হ্যাঁ আচ্ছা, তো এখন সেদিন আমি দেখলাম যে 2 দিন, গত পরশুদিন তার আগের দিন পাবলিক ইউনিভার্সিটির যে একটা পেজ আছে, তাদের যে একটা অর্গানাইজেশন আছে, সেখান থেকে বলেছে যে আমরা আন্দোলন একসাথে করেছি, কিন্তু এই উপদেষ্টা পরিষদ কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সময় আমাদের কোনো সমন্বয়ক বা আমাদের কারোর সঙ্গে কথা বলা হয়নি, আমাদের কোনো পরামর্শ কিংবা আমাদের কোনো প্রতিনিধি মানে প্রাইভেট সেক্টরে কেউ থাকবে কিনা সেই ব্যাপারেও কোনো আলোচনা করা হয়নি, এবং আজকে থেকে এই আন্দোলনের ব্যাপারে আমাদের আর কোনো অভিমত নেই। এটা তো যৌক্তিক বিষয় না। আমি ধরেন একটা কথা বললাম, আমি বুক পেতে 2 প্লাটুন পুলিশের সামনে দাঁড়ায় এইভাবে যখন এটা আন্দোলনে আমি শরিক হইলাম, 2 প্লাটুন পুলিশ সবার কাছে শটগান ছিল, আমাকে মেরে দিলে কি আমি ওই দিন ফিরে আসতে পারতাম? আমি এখানে এসে বসতে পারতাম না। তো আমি তো তাও আলহামদুলিল্লাহ অনেকটুকু সেফ অবস্থায় এখনো এখানে এসে কথা বলতে পারতেছি। যারা রক্ত দিছে, চিটাংয়ের যে সমন্বয়ক ছিল তাকে ঢাকা হয় নাই কেন? যত সম্ভব রাফি নাম, হ্যাঁ, তো ওকে ডাকে নাই কেন? ও চিটাংয়ের মতো একটা এত বড় শহর, ঢাকার বাংলাদেশের সেকেন্ড মেট্রো সিটি, যেখানে সব থেকে বড় আন্দোলন হয়েছে ঢাকার পরে, ওকে ডাকা হয় নাই কেন? ও একজন সমন্বয়ক পুরা চিটাং শহরে, ওকে ডাকে নাই কেন? তারপরে আপনি যদি বলেন যে আমি আর আপনি ধরেন একটা খেতে গেলাম, সারাদিন পরিশ্রম করলাম, মাসকে মাস পরিশ্রম করলাম, ফসল উঠার পরে আমি ফসলটা নিতে পারলাম না, মানুষ এসে ফসলটা নিয়ে চলে গেল, তখন আপনার আর আমার ক্ষোভের কারণ আসবে না? সাধারণ জনগণকে জিজ্ঞেস করা হয় নাই কেন? সমন্বয়কদেরকে জিজ্ঞেস করা হয় না কেন? স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করা হয় না কেন? ভোট কেন করা হয় না যে এদেরকে রাখা হবে কি হবে? যেমন ধরেন এখন আমার কন্টেন্টের নিচে আমাকে ইন্ডিয়ানসরাও ফলো করে, আমাকে হিন্দুরাও ফলো করে, আমাকে খ্রিস্টানরাও ফলো করে, বুদ্ধিস্টরাও ফলো করে, মুসলিমরাও ফলো করে। আমাকে একটা কমেন্ট ওই দিন করছে, বলতেছে যে আপনি
মাইনরিটিস, বাংলাদেশে মাইনরিটিসের উপরে অ্যাটাক হচ্ছে, এটা নিয়ে কিছু বলেন না কেন? আমি কিছু বলবো কেন? আপনি আমাকে যুক্তি দেন, কেন আমি কিছু বলবো? আমি হায়েস্ট বলতে পারবো, আমি হায়েস্ট হয়তো একটা গির্জার সামনে যেয়ে রাত পাহারা দিতে পারবো, আমি হায়েস্ট একটা মন্দিরের সামনে যেয়ে রাত পাহারা দিতে পারবো। আমার মাদ্রাসার ছাত্ররা কিন্তু যে মন্দির পাহারা দিছে, এই নিউজগুলো কিন্তু কেউ চালাচ্ছে না। ইন্ডিয়ার ওইখানে আমি ফেসবুক খুলতেছি আর দেখতেছি, টুইটার খুলতেছি আর দেখতেছি যে আমাদেরকে রীতিমতো মানে আমাদেরকেই এখন স্বৈরাচার বানায় ফেলছে। মানে আমরা জনগণ হিসেবে স্বৈরাচার এখন, মানে আমরা মাইনরিটিদেরকে নাকি এক্সটিংক্ট করে দেওয়ার চেষ্টা আছি, যেখানে আমি ডেলি 8 ঘন্টা 9 ঘন্টা কাটাই বিভিন্ন রিলিজিয়নের মানুষের সাথে। বৈষম্য আমাদের প্রত্যেক জনের মধ্যে আছে, বৈষম্য আমরা নিজেদের মধ্যেই এখনো দূর করতে পারিনি। তার উপরে যখন এত বড় একটা সিনারিও হয়, আর ওই সিনারিওতেও যখন এত পরিশ্রম করা মানুষ, আন্দোলন করা মানুষ গিয়ে এত পরিশ্রম করে যখন এটা একটা অ্যাচিভমেন্ট আনে, তারপরে তাদেরকে ইগনোর করে একটা আলাদা সাইড থেকে একটা আলাদা ডিসিশন নিয়ে ফেলা হয়, তাহলে তো অবশ্যই আমিও আর পাত্তা দিব না। আচ্ছা, অনেক কথা বলে ফেলেছি, শেষমেশ একটা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, জনগণ যেটা চাচ্ছিল যে সংস্কার, দেশ সংস্কার হোক। এখন আপনি যদি আপনার কাছে জানতে চাই যে একজন তরুণ হিসেবে দেশের কি কি সংস্কার চান এই সরকার, নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাছ থেকে আপনার কি প্রত্যাশা? আপনারা যদি অলরেডি দেখেন, আমি সরকারের কথা বাদ দিই, কারণ হচ্ছে আমার সরকার ওয়ার্ডটা এখন আর ভরসার ওয়ার্ড মনে হয় না। আমি আপনাদেরকে একটা সিম্পল উদাহরণ দেই। বিনিয়োগ বাজারের গ্রোথ দেখছেন রিসেন্ট? হ্যাঁ, 58,000 কোটি টাকার মূলধন এসেছে 2 দিনে। কয়দিন? 2 দিনে। 2 দিনে 16 বছরে 98 বিলিয়ন ডলার ঋণ আসছে, 99 বিলিয়ন ডলার ঋণ আসছে, 94 বিলিয়ন ডলার পাচার হয়েছে। কয়টা মেট্রো রেল বানানো যেত? পদ্মা সেতু 400-র উপরে বানানো যেত। আপনার বুঝতে হবে যে সরকার না, প্রত্যেকটা হেড পজিশনে এমন কাউকে যেতে হবে যে ওই জিনিসটা মূল্যায়ন করবে, টাকা আসলেই টাকা খেয়ে ফেলবে এমন মানুষ যতদিন থাকবে, যতই আমরা আন্দোলন করি, যতই আমরা ঝগড়া দেই, যতই আমরা রক্ত ছড়াই, দেশ পরিবর্তন হবে না। বললাম না, আমাদের নিজেদের ভেতরেই তো এখনো বৈষম্য রয়ে গেছে। না, এখন সেক্ষেত্রে যে আপনার চাওয়া পাওয়াটা তাহলে একটু জানতে চাই। আমার চাওয়া পাওয়া হচ্ছে খুবই সহজ। আমার চাওয়া পাওয়া হচ্ছে আমার মতো যখন সাধারণ একটা মানুষ সকালে উঠে আলহামদুলিল্লাহ বলে সেফলি অফিসে যেতে পারবে, অফিস থেকে বাসায় আসতে পারবে, বাসায় এসে এই চিন্তা করতে হবে না তার যে আমি আজকে বাজার করার সামর্থ্য আমার আছে কিনা, আমি আজকে চাল ডাল কিনতে পারবো কিনা, আমি আজকে এই যে আমার ছেলে মেয়ে যারা হবে ভবিষ্যতে তাদের আমি ফিস দিতে পারবো কিনা। অর্থনীতি স্টেবল থাকলে আমার মতো একটা সাধারণ মানুষের চাওয়া কিন্তু এটাই থাকে যে অর্থনীতি স্টেবল থাকুক, যাতে করে আমরা এফোর্ড করতে পারি, আর আমাদের যেই আইনি ব্যবস্থা আর সরকারি ব্যবস্থা এগুলো যাতে ফ্লুয়েন্ট থাকুক আর স্মুথ থাকুক, এগুলোতে যাতে হ্যারাসমেন্ট না আসে। কারণ আপনি একটা নাম সংশোধন করতেও আপনার যেখানে ঘুষ দেওয়া লাগে একটা ডকুমেন্টে, সেখানে আপনার চিন্তা করেন হ্যারাসমেন্ট কোন লেভেলে যায়। আমি ডরে আমার লাইসেন্স বানাই না, কারণ আমি লাইসেন্স বানাইতে গেলে দালাল ধরতে হবে। লাইসেন্স আমি এর জন্য বানাই নাই। এখন আমি এগুলো ফ্রিলি বলতে পারতেছি। যদি আমি লাইসেন্স বানানোর জন্য আমার দালাল ধরতে হয়, এখানে বিআরটিসির কর্মকর্তা কি জন্য আছে তাহলে? এটাই চাই। আমাদের জনগণদের চাওয়া পাওয়া খুবই সিম্পল। আমরা বাঙালিরা খুবই সিম্পল মানুষ। আমরা ওই সাধারণভাবে আমাদের নিজেদের লাইফটা এফোর্ড করতে পারলে আর একটু সিকিউরিটি থাকলে আমাদের আর কিছু চাওয়া পাওয়া নাই। আচ্ছা, তাহলে এই যে এখন একদম শেষ প্রশ্ন, এটা দিয়ে শেষ করবো। এখন যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেখানে তো কোটান সমন্বয়ক যে আন্দোলন গেছিল সেখান থেকেও প্রতিনিধি রাখা হয়েছে, এবং অভিজ্ঞতা তরুণ দুয়ের মিশেলে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর কি আপনার আস্থা আছে? আমি শুধু এখনো এটাই বলবো যে অ্যাজ আই সেড, আমি একজন সাধারণ মানুষ। আমার আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী আমি যদি ভালো বুঝে থাকি এই পার্সপেক্টিভটা, তাহলে আমি মনে করব যে এখনও আমাদের এটাতে কমেন্ট করা বা এটা নিয়ে আমাদের একটা স্টেটমেন্ট দেয়া উচিত না। কারণ এখনও 4 দিন 5 দিন হয়েছে। 5 দিনে তাদের এই যে সংগঠনটা, যে দলটা গঠন হয়েছে, এটা 2-3 দিন। তাদের নেক্সট 1-2-3 মাসে তারা এই যে ডিজাস্ট্রাস রিকভারি, যেটা আমাদের অনেক বড় একটা রিকভারি পিরিয়ড এখন, কারণ আমরা এখন নবজাতক বাচ্চা, আমাদের দেশটা একটা নবজাতক বাচ্চা, সরকার হচ্ছে গার্ডিয়ান যারা মাত্র একটা বাচ্চা পাইছে। এখন তারা নেক্সট 2-3 মাসে কিভাবে রিকভারি করে, কোন কোন অ্যাসপেক্টগুলো রিকভারি করতে পারে, কাকে কাকে তারা
এইসব ক্ষতির জন্য দায়ী করতেছে, কাকে কাকে তারা প্রশাসনের আন্ডারে আনবে, প্রশাসন কিভাবে গঠন করতেছে, এগুলার উপরে গিয়ে আমরা বুঝতে পারবো যে আসলেই কি এই ইন্টারিম সরকার আমাদেরকে ভালো দিবে না এই খারাপ দিবে। অসংখ্য ধন্যবাদ, অনেক কথা শুনলাম একজন তরুণ প্রতিনিধি হিসেবে, তারুণ্যের প্রতিনিধি হিসেবে। ভালো থাকবেন। ঠিক আছে দর্শক, এতক্ষণ আড্ডা দিচ্ছিলাম ফায়াদের সঙ্গে, বলছিলেন বাংলাদেশ নিয়ে তাদের যে নতুন স্বপ্ন, সেই স্বপ্নের কথাগুলো। দুর্নীতিমুক্ত একটা দেশ চাই, এটাই হচ্ছে আসলে সবার মূল আশা এবং চাওয়া। আমরা এটাই চাই। তো যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন।